নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি ঢাকার নয়া পল্টনে। আমি যেখানে বসে কথা বলছি তার পাশেই বিএনপির মানে জাতীয় সদর দপ্তর। আমি এখন কথা বলছি একজনের অফিসে, তিনি গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বাংলাদেশের একজন প্রবীণ এবং অত্যন্ত পরিচিত জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি বিএনপির স্থায়ী কমিটি, অর্থাৎ যেটি নীতি নির্ধারক কমিটি, সেই কমিটিরও সদস্য এবং খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন নেতা হিসেবে বাংলাদেশে খুবই পরিচিত একজন ব্যক্তি। তিনি ঢাকা ৩ সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন। সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। মিস্টার রায়, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, আমাদের সময় দিয়েছেন এবং আপনাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, আপনি নির্বাচিত হয়েছেন। আমার প্রথম প্রশ্ন যে বাংলাদেশে অনেকদিন পর, প্রায় 2 দশক পর বিএনপি আবার ক্ষমতায় এলো, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে কিন্তু যে যার মানুষ আপনাদের কাছে অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে। তো এই প্রত্যাশা পূরণটা আপনারা কিভাবে করবেন? আপনি যেহেতু নীতি নির্ধারক কমিটিতেও আছেন, ফলে আপনার কাছ থেকে আমরা সেইটা একটু প্রথমে শুনতে চাই। হ্যাঁ, জনগণের প্রত্যাশা থাকবে। আমার আন্দোলনটি ছিল কিন্তু জনগণের ভোটাধিকার। আচ্ছা, অর্থাৎ সবসময় একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে, সেই প্রতিনিধির উচ্চস্বর গঠন করবে, এটি সংসদীয় পদ্ধতি রীতিনীতি। কিন্তু আমরা 2 দশক বলছেন, 2 দশক না হয় একটু কম, আমরা সেটা অনুপস্থিত। এই লড়াইটা আমরা দীর্ঘদিন করছি। আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা গণতন্ত্রের মা বা মাদার অফ ডেমোক্রেসি হিসেবে অভিষিক্ত করেছি। গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়া, এটা আপনারা বলছেন যে 9 বছর যে আন্দোলন সংগ্রাম দিচ্ছে স্বৈরাচার বিরোধী, সেটা ছিল কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারে। তো সুতরাং তিনি আজীবনে 42 বছর লড়ছেন শুধু গণতন্ত্রের জন্য। সেখানে তিনি নিজের প্রশ্ন আপোষ করেন নাই, সে কারণে মানুষ তাকে আপোষী নেত্রী হিসেবে জানে। এবং তিনি নিজের প্রশ্ন আপোষ করেন নাই, কিন্তু অশালীন অসভ্য তার মধ্যে ছিল না কখনো। রাজনৈতিক শিষ্টাচার বলতে যা বোঝায় সেটা তার মধ্যে ছিল। এবং আরেকটা জিনিস ছিল যে তার বড় লোক ছিল, সেখানে প্রতিহিংসায় করতেন না। তিনি ছিলেন অনেকটা লোভ লালসার উদ্দেশ্য। সেই কারণেই কিন্তু তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি শুধু বিএনপির যে চেয়ারপারসন সেই হিসেবে বিবেচিত হতেন না মানুষের কাছে। তিনি বিবেচিত হইতেন জাতির একজন অভিভাবক হিসেবে। আচ্ছা, মানে আপনি বলছেন যে দলের বাইরেও তার প্রচুর শুভাকাঙ্ক্ষী ছিলেন, মানুষ শ্রদ্ধাশীল ছিলেন তার প্রতি। সেটা আমরা ওনার জানাজাতেও দেখেছি যে কি অভূতপূর্ব ভিড়। জানাজাতে প্রমাণিত হয় যে এত দলীয় নেত্রী হয় না, ঠিক তাই না? আপামর জনগোষ্ঠীর নেত্রী হিসেবে তিনি অভিষিক্ত হয়েছেন এবং উনি এই জনগণ তাকে সুন্দর মতো বিদায় দিচ্ছে পৃথিবীর থেকে। উনি এটা ওনার প্রার্থী ছিল, এই প্রাপ্তিটা উনি অ্যাচিভ করছেন, ডিজার্ভ করছেন ওনার কর্মের মধ্যে। ওনার সাথে দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে আমরা 120 আমরা 17 সালে 2030 ভিশন জাতির সামনে তুলে দিলে একটা সংস্কার রিফর্ম, কান্ট্রি অফ দ্য পিপলস অফ দ্য ফিনান্সিয়াল অর দ্য আমরা বিদেশের সাথে সম্পর্কগুলির ব্যাপারে। যাই হোক, এর মধ্যে কারণে ওনাকে জেল দেওয়া হলো, নির্যাতনের শিকার করা হলো। সঙ্গত কারণেই তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের জনক তারেক রহমান তার দায়িত্ব পালনটা শুরু করলেন। এই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে তিনি কিন্তু আবার 22 সালে একটা রিফর্ম করলেন। আমরা তখন 27 দফা দিলাম, অন্যান্য দলের সাথে আলাপ করে আমরা 31 দফাটা ডিসাইড করলাম। আপনার প্রশ্নের উত্তরগুলি 31 দফার মধ্যে আছে। অর্থাৎ সকল জনগোষ্ঠীকে একসঙ্গে করে একটা ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার অথবা গণতন্ত্রটা পুনরুদ্ধার করা আমরা চেষ্টা করি। হয়তো সেই সুযোগটা মিলল আমাদের। ছাত্রদের আন্দোলনের সাথে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা সম্পৃক্ততা বলেন, সহযোগিতা বলেন, যাই বলেন আর কি, রাজনৈতিক রণকৌশল থাকে যে ব্যানারটাই বড় কথা না, আমার যে লক্ষ্যটা কি ফ্যাসিস্টকে ঘটানো, গণতন্ত্র রক্ষা, সে আমরা সফল হয়েছি। এখন আজকে আমাদের যে একাগ্রতা বা খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি যে একটা শ্রদ্ধা, একটা মমত্ববোধ বা দায়িত্ববোধ, তার ধারাবাহিকতা জনাব তারেক রহমানের মতো সেই লক্ষ্যটা আমরা করছি।
সেক্ষেত্রে আমরা একত্রিত হয়ে আমরা যেমন আন্দোলনে সফল হয়েছি, পাশাপাশি আমরা নির্বাচনেও সফল হয়েছি। এখন আমরা সরকার গঠন করলে কি করবো সেটা কিন্তু আমরা আপনারা অলরেডি বলেও দিয়েছেন। প্রতিশ্রুতি দেব। এই নির্বাচনে একটা বড় বিষয় ছিল, আপনি মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা, আপনি মুক্তিযুদ্ধের সময় কলকাতায় ছিলেন, তাজউদ্দিনের সঙ্গে আপনি কাজ করেছেন এবং মানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা তার সঙ্গে কাজ করেছেন। এই নির্বাচনে একটা বড় বিষয় ছিল যে মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার বিষয়টি। আমরা তারেক রহমানকেও বলতে শুনেছি, বিএনপির তরফে বলতে শুনেছি, বিশেষ করে জামাতি ইসলামীর রাজনীতিকে প্রতিহত করার কথা আপনারা বারবার করে বলছিলেন। তো আপনারা এই বিষয়টা আগামী দিনে কিভাবে, তার কারণ জামায়াতে ইসলামী তারা আসন হয়তো অতটা পায়নি যতটা তারা প্রত্যাশা করেছিল, কিন্তু ভালো পরিমাণ ভোট তারা পেয়েছে মনে হচ্ছে। তো সেইটা থেকে মানে আপনাদের তো এই রাজনৈতিক মোকাবিলাটা করতে হবে, কারণ আওয়ামী লীগ তো ময়দানে নেই, তারা তাদের কার্যক্রম নিষিদ্ধ। মানে এটা কি বিএনপির একটা আরো অতিরিক্ত দায়িত্ব বলে আপনার মনে হয়? আপনি যেহেতু নীতি নির্ধারক কমিটিতে আছেন। আগামী নির্বাচনের পর যে সরকারটা আসতেছে সেই সরকারটা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সেই চ্যালেঞ্জের মধ্যে থাকবে অর্থনৈতিক পুনরুদ্ধার, যে ডিজাস্টারটা হচ্ছে, মানবিক মূল্যবোধ, তারপরে ন্যায় বিচারকে নিশ্চিত করা, আইনের শাসনটাকে সুনির্দিষ্ট করা এবং বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এই সকল বিষয়গুলো আমাদের কমিটমেন্ট করে দিয়েছি। এই কমিটমেন্ট থেকে সরে গেলে বিএনপির ভাগ্যগত ভবিষ্যতে ভালো হবে না। সেক্ষেত্রে রাজনীতিতে ষড়যন্ত্র বলেন আর ডিপ্লোমেসি বলেন, রণকৌশল বলেন বা রণনীতি বলেন, এগুলো থাকবে। এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগকে জামাত পছন্দ করতেছে না। কারণ আওয়ামী লীগ জামাতকে পছন্দ করতেছেন এই কারণে আওয়ামী লীগ আসলে জামাত তখন অন্য পজিশনে চলে যাবে। কিন্তু তখন নির্বাচনটা সরাসরি বিএনপি আর আওয়ামী লীগের সাথে হয়। হয়তো এই যে আওয়ামী লীগের যে অনুপস্থিতির ব্যাপারেও কিন্তু আমাদের মন্তব্য ছিল একটাই, যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার মধ্যে রাজনৈতিক সমাধান খুঁজে পাই। আমরা যেভাবে বলি কথা আমরা বলছি, তাতে আমাদেরকে কিছু ব্লগার, কিছু ইউটিউবার নানাভাবে মানে এই করতে চেষ্টা করছে। না, আপনারা বলছেন যে ব্যক্তি অপরাধ করেছে, ব্যক্তির সাজা হবে, দলের সাজা নয়। মানে দলের সবাই অপরাধী নয়, যিনি অপরাধ করছেন তিনি তার সাজা হবে নাকি? আর দলের ম্যানিফেস্টোতে তো অপরাধ করার কথা লেখাও থাকে না, ঠিক তাই না? যেহেতু আমরা এখন 31 দফা কমিটমেন্ট করছি, এই 31 দফা আমরা পাড়াক্রমে পর্যায়ক্রমে এটাকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আপনার কি মনে হয় আওয়ামী লীগ আছে? আপনার কি মনে হয় আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ আছে নাই, এখন মনে করছি আছে নাই, কিন্তু দুদিন পরে হবে না, এটা বলতে পারি না। দীর্ঘদিনের রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, কারণ তারা তো আগেও এই ধরনের সংকটে পড়েছেন না, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পড়ছে বা যাই হোক, তাদের নেতৃত্বের হয়তো দুর্বলতা বা সফলতা যেটি থাকুক, অথবা জন আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে আচরণবিধি হওয়ার দরকার, সেখানে তারা হয়তো ল্যাপস করছে বা অতিরিক্ত কিছু করছে, সেটার সাজা তারা ভোগ করছে। বাট আইডিওলজিক্যালি যে আওয়ামী লীগ যে শেষ হয়ে গেছে কথা আমি বলতে পারি না। এবং আমরা সরকার গঠন করার পরে আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে যে আন্দোলন করবে না আমাদের বিরুদ্ধে, এটা তো নিশ্চয়তা নাই। কারণ অতীত তাই বলে। কারণ অতীতে আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করি, তখন 86 সালের নির্বাচনে আমরা নীতিগতভাবে বয়কট করেছিলেন আপনারা। করছিলাম, কারণ হচ্ছে যে আমরা স্বৈরতন্ত্রকে ই দেবো না, বৈধতা দেবো না। সেটা হাসিনার কমিটমেন্ট ছিল, বাট সেটা হাসিনা রাখেনি। পাশাপাশি কিন্তু জামাত ইসলামও রাখেনি, জামাত ইসলামের ইলেকশন দিয়েছে। বিকজ 1984 সাল অর্থাৎ এরশাদ গভর্নমেন্ট ফর্ম করার পরে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়। তাহলে এরশাদ যেমন তাদেরকে রেজিস্ট্রেশন রাজনীতি করাতে, এরশাদকে তো একটা গিফট করতে হয়। আওয়ামী লীগ আর জামাত তারা বৈধতা দিল আর কি নির্বাচনে অংশ নিয়ে। তা নাহলে তো এই ধরনের স্বৈরতান্ত্রিক, তার মানে আপনি বলছেন যে আওয়ামী লীগ ফিনিশ হয়ে গেছে, এটা বলাও যাবে না, বরং এটা বিএনপির জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে যে তারা জামাতের সঙ্গে জোট বেঁধে বিএনপির বিরুদ্ধে আসতে পারে। তুমি আসলে এবারকার নির্বাচনে অনেক জায়গায় জামাতের যে আপনার ভোট দেখছেন,
এই ভোটগুলো কোথেকে আসে? কিন্তু অনেকে বলছেন যে বিএনপি তারা গত মানে নির্বাচনের দিন পাঁচেক আগে তাদের পরিস্থিতি অনেক অনুকূল হয়, তার কারণ আওয়ামী লীগ হয়তো সরকারিভাবে কোনো ঘোষণা দেয়নি, কিন্তু বাস্তব পরিস্থিতি যা, তাতে আওয়ামী লীগেরও অনেক সাধারণ নেতা কর্মী ভোটার তারা অনুভব করেছেন যে মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করতে হলে পরে এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বিএনপি। ফলে তারা বিএনপিকে কি ভোট দেয়নি আপনি বলছেন, নাকি বিএনপিকে তারা ভোট দিয়েছে? এখন একটা বিএনপি আওয়ামী লীগের একটা ভোট আছে 32%, আচ্ছা, ফাইনাল ভোট। ন্যায় অন্যায় যাই করুক এটা তাদের ভোট। এখানে দেখা যাবে যে 10% ভোট আছে হিন্দুদের। এই হিন্দুদের 10% ভোট নেই 32%। আচ্ছা, আপনি বলতে পারেন এই নির্বাচনে অপশন হিন্দুরা বেছে নিচ্ছে বিএনপিকে বেটার দেন আদার্স ফ্যানাটিক পার্টি। তার মানে আপনি বলছেন আওয়ামী লীগের হিন্দু ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছে। আমি ইনফ্যাক্ট আপনার কথার খানিকটা মিল পাচ্ছি, অন্তত দৃশ্যত। সেটা হচ্ছে যে ঢাকার শাঁখারী বাজারে আমি ভোটের দিন ছিলাম বেশ কিছু সময়। ওখানে আমি ঢাকার অন্য জায়গার তুলনায় অনেক বেশি উৎসব মুখর নির্বাচন দেখেছি, বিনা বাধা, এবং হিন্দুরা কিন্তু ওখানে প্রকাশ্যে ভোটাররা বলছেন যে তারা বিএনপিকে ভোট দিচ্ছেন। যতই আওয়ামী লীগের তরফে ভোট বয়কটের ডাক থাক, তারা মনে করছেন যে জামাতে ইসলামীর আন্দোলন, জামাতে ইসলামীর উত্থানকে যদি প্রতিহত করতে হয়, তাহলে ময়দানে মুক্তিযুদ্ধের শক্তি হিসেবে বিএনপিকে তারা নিয়েছেন। আপনি বলছেন যে আওয়ামী লীগ ওভারঅল নয়, আওয়ামী লীগের যারা সংখ্যালঘু ভোটার তারা বিএনপিকে ভোট দিয়েছেন। আমি বলতেছি একটা কথাই, যে সেটা হলো যে এর মধ্যে যে শুধু হিন্দুরা বিএনপির প্রতি অল্টারনেটিভ হিসেবে এই মুহূর্তে নিচ্ছে তা নয়। আওয়ামী লীগের মতো কিছু কিছু যারা নীতিবান, বেশ, হয়তো কোনো অপরাধী না, তারও মৌলবাদী সংগঠনগুলিকে গ্রহণ করতে পারে না। অতীতে বিএনপি বিশেষ করে 2001 সালের নির্বাচনের পরে মানে সংখ্যালঘুদের ওপরে নিপীড়ন নির্যাতনের কিছু অভিযোগ বিএনপির উপরে উঠেছিল, বিশেষ করে রামুতে বৌদ্ধ মন্দির আক্রান্ত হওয়া, আরো অনেক ঘটনার অভিযোগ, যেটাকে আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে খুব বিরাট করে প্রচার করেছে যে বিএনপি এলে পরে সংখ্যালঘুরা বিপন্ন হবে। এবারে তো সংখ্যালঘুরা একটা ভালো সংখ্যায় বিএনপিকে ভোট দিয়েছে বলে মনে হচ্ছে। তো আপনাদের কি মানে সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে বিএনপির এই যে নতুন জমানাতে, এই বিষয়টাও আপনারা নিশ্চয়ই নিশ্চিত করছেন যে সংখ্যালঘুরা? আমাদের যে বিএনপি যে আদর্শ, আচ্ছা, সেই আদর্শের বইতে বা ঘোষণাপত্র সেখানে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আপনারা সবাইকেই বাংলাদেশি বলেন? সারা বাংলাদেশের জন্ম প্রত্যেকের সমান অধিকার, সকলেই ধর্মীয় অধিকার, ধর্মীয় মূল্যবোধ। আমরা কিন্তু ইসলামিক মূল্যবোধ বলি না, আমরা বলি সকলের ধর্মীয় মূল্যবোধ। সেটা অন্যান্য ধর্মের লোক থাকতে পারে, তার ধর্মীয় মূল্যবোধটা তো কখনো নেগেটিভ না। মানব সমাজকে ধর্ম কাউকে কোনো অনিষ্ট করার কথা বলেনি, কোনো ধর্ম বলেনি। ধর্মের নামে অনিষ্ট করা হয়, ধর্ম ব্যবসায়ীরা করে। তাদেরকে সেটা হিন্দু মৌলবাদী হইতে পারে, সেটা মুসলিম মৌলবাদী হইতে পারে, বা খ্রিস্টান মৌলবাদী হইতে পারে। এটা সারা বিশ্বে আছে। তো সেই কারণে মানব সভ্যতা যে প্রগতিশীল ধারাকে যদি আপনি ধরে রাখতে চান, তাহলে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন আরেকজনের অধিকার যে হরণের যে একটা চর্চা, সেই চর্চার থেকে কিন্তু সবসময় যারা সংখ্যায় কম থাকে দূরে থাকতে চায়। তারা চায় একটা নিরাপত্তা যেটা সাম্প্রদায়িক নয়। সেই ক্ষেত্রে তো বিএনপি কোনো সাম্প্রদায়িক দল না। তার মানে এইটা সকলে আশ্বস্ত হতে পারেন, বিশেষ করে সংখ্যালঘুরা, যে আপনাকে ক্লিয়ার করছি। আপনি একটা কথা বলছেন রামুর ঘটনাটা তো বিএনপি কোঅর্ডিনেটর করছিল আওয়ামী লীগ সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময়, এবং গোপালগঞ্জে একটা খ্রিস্টান গির্জা মানুষ আওয়ামী লীগের সময়। আমি শুনেছি আওয়ামী লীগও একেবারে ধোয়া তুলসী পাতা নয় এ ব্যাপারে, একেবারেই না। আপনি আমাকে সংখ্যালঘুরাই বলেছেন। আপনি যদি নাসিরাবাদের ঘটনা বলেন, আপনি যদি শালনার ঘটনা বলেন সুনামগঞ্জে, তো আমার পুত্রকে বিএনপি করে ও নারী ও শিশু অধিকার ফোরাম আছে, নিতাই বাবুর কন্যা, কন্যা, তিনিও তো নির্বাচিত হয়েছেন। এরা সম্পর্কে বেআই নিতাই চন্দ্র চৌধুরী, তিনি আইনজীবী, তিনি মাগুরা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। ওরা সম্পর্কে হচ্ছেন বেআই। তো এখন দেখেন সেই নিপুণরা এবং সেলিনা রহমানের নেতৃত্বে এই সংগঠনটি শতাধিক
এই আওয়ামী আমলে যে এই যে সোকল মাইনরিটি বললেন, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের ওপর বা রিলিজিয়াস মাইনরিটি যে অত্যাচার নির্যাতন করেছে, এদের তো ডকুমেন্ট আছে, এরা প্রকাশ করছে, যখনই প্রকাশ করছে তখনই অ্যারেস্ট হয়েছে, তখনই বিপদে পড়ছে। এখন আমাকে একটা কথা প্রশ্ন আপনাকে তো আমি প্রশ্ন করতে পারি না, আমার একটা জানার একটা ইচ্ছা, এইসব ব্যাপারে প্রতিবেশী দেশ ভারত কখনো কি কোনো কথা শেখ হাসিনাকে বলছে, অথবা এগুলি প্রচার হয়েছে? এগুলি কি আপনাদের বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে? হয় নাই। কিন্তু যখন নাকি শেখ হাসিনা নাই, তারপরে আবার প্রচার শুরু হলো। বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে কখনো ঘটনা ঘটে না, যেটা ঘটে রাজনৈতিক কারণ। যে কোনো দেশের একটা স্কুল কমিটি, একটা মাদ্রাসা কমিটি, একটা মসজিদ কমিটি, যে কোনো একটা পূজার কমিটি করতে গেলেও সেখানে দ্বন্দ্ব ফ্যাসাদ হয়। সুতরাং যতগুলো পরিবর্তন আসছে, যখন যা হচ্ছে সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, সেটা কিন্তু সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে। ভারতের প্রসঙ্গ যখন এলো, আমি একটু বলি, আমার কথাটা শেষ করি। আমি যখন গ্রেপ্তার হই তখন আমি বিএনপি, আমি তখন হিন্দু না, কিন্তু আওয়ামী লীগের লোক যখন আপনাকে তো তখন তিনি হিন্দু। উনি যে আওয়ামী লীগ করে অত্যাচার করছে, নির্যাতন করছে তার সম্প্রদায়ের উপর, তখন তাকে বলা হয় আওয়ামী লীগ, অর্থাৎ হিন্দু হিন্দু সে আওয়ামী লীগ না। আর আমি দর্শনে যখন গ্রেপ্তার হই, আমি দর্শনে যখন মাথা ফাটার পুলিশের আঘাত আমার বাড়ি যখন আক্রমণ হয়, তখন আমি তো বিএনপি। এই যে দৃষ্টিভঙ্গিটা, এই দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে। আপনি ভারতের কথা বলছিলেন, ভারতের তো এই মুহূর্তে মানে বিএনপির একটা বড় অভিযোগ ছিল যে ভারত শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রাখে। এখন সেই আওয়ামী লীগের নেতারা ভারতে অনেকে অবস্থান করছেন বলে জানা যায়। সরকারিভাবে ঘোষিত হচ্ছে যে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন। তো এই বিষয়টাকে আপনারা আগামী দিনে কিভাবে ডিল করবেন? মানে তিনি তো সাজাপ্রাপ্ত আসামি, তার মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনার। আপনারা কিভাবে ডিল করবেন এই বিষয়টাকে, বা ভারত সরকারের কাছে কি প্রত্যাশা? প্রশ্নটা হলো যে বিচার হয়েছে ভারতে, আমরা বলবো কেন, ভারত কিছু স্বীকার করে আছে নাকি? যতগুলো আসামি আছে, অন্য সময় যদি বিদেশ থেকে ইন্টারপোলে ভিক্টিমদের আনা যায়, অ্যাকিউজদের আনা যায়, তো সেই হিসেবে তো বাংলাদেশ প্রত্যাশা করতে হচ্ছে ভারতের কাছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে আনা, বিচার অথবা তাদের বলছে তাদের সেই ব্যাপারে ভারত কতটুকু সহযোগিতা করবে, কতটুকু সায় দেবে, সেটা তাকে বিবেচনা করতে হবে। আমি একটা বিষয় বলি, আপনি বলছিলেন যে আপনারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নন। এটা আপনাদের চেয়ারম্যান তারেক রহমানও একটা সাক্ষাৎকারে বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকেও একটি সাক্ষাৎকারে উনি একই কথা বলেছেন। তো আপনারা এবার সরকার পরিচালনা করবেন, তো আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, তো এই ব্যাপারে কি আপনারা কিছু বিচার বিশ্লেষণ করবেন যে এটা নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, যে আপনারা তাদের এই মানে নিষেধাজ্ঞাটাই বহাল রাখবেন, নাকি তাদেরকে মুক্ত রাজনীতি করার সুযোগ দেবেন? যেটাকে আমরা অনেকে, আপনাদেরও একজন নেতা বলেছেন যে একটা রিকনসিলিয়েশন প্রসেস স্টার্ট করা যেতে পারে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে। আপনার কি মনে হয় যে সুস্থিতির কথা আপনারা বলছেন? কারণ ভোটের রেজাল্ট কিন্তু বলছে মানুষ স্থিতিশীলতা চেয়েছে। তো স্থিতিশীলতা মানে তো হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতাকে যতটা কমানো যায়, সেই দিকটাকে আপনাদের কোনো বিচার বিশ্লেষণে আছে কিছু? রাষ্ট্র পরিচালনার জন্য যখন যেটা করা প্রয়োজন সেটা তো সবাই বিবেচনা করে। শুধু আমার মন ছাই দিলেও চলবে না, বাস্তবতা কি বলে সেটা বাস্তবতা। আপনি বলছেন যে বাস্তব পরিস্থিতি অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নিতে হয়। আমি যে কথাটা বলছি আপনাকে, যে 96 সালে 95 সালে আমাদের যে সময় ধরনের সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে জাতীয় পার্টি এরশাদ এবং জামাত ইসলাম এবং আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করছে। আর আগামীকাল জামাত ইসলাম তার শক্তি সঞ্চয় করে বিএনপিকে বেকায়দায় ফেলে, অর্থাৎ প্রগতিশীল গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করে একটা কি বলা হয় মৌলবাদী বা সাম্প্রদায়িক শক্তিকে উত্থান ঘটানোর চেষ্টা করবে না, এটা আপনি কি হতে পারেন? সেই ক্ষেত্রে রাজনৈতিক কৌশলগত কারণে তারা তো আওয়ামী লীগের সাথে হাত মিলাতে পারে। সেগুলিতে সবকিছু নির্ভর করবে বাস্তব পরিস্থিতি। আপনি কি তাহলে বলছেন যে জামাতের যে এত ভোট বৃদ্ধি হলো বা আসন বৃদ্ধি হলো, এর পেছনেও আওয়ামী লীগের কোনো কূটকৌশল কাজ করেছে, যে তাদেরকে বিএনপির বিরুদ্ধে একটা শক্তি হিসেবে দাঁড় করিয়ে দেওয়া? আওয়ামী লীগের কূটকৌশল থাকতে পারে, কিন্তু স্থানীয়ভাবে যার যার অবস্থান থেকে তাদের নিজস্ব চিন্তাও থাকতে পারে।
আমি একতরফা বলছি না। ভোটের রাজনীতিতে কেউ যদি মনে করে এখানে যে বিএনপি প্রার্থী আছে সে আওয়ামী লীগের বড় এক নেতার আত্মীয়, সে হয়তো তাকে পাশ করার জন্য সেটা হতে পারে। কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে যে আওয়ামী লীগ আর জামাত একসঙ্গে বিএনপিকে আবার বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করবে। এটা রাজনীতি বলে, অতীতের অভিজ্ঞতা। আমি এবার একটুখানি আধা রাজনৈতিক আধা ব্যক্তিগত প্রসঙ্গে আসি। আমি যেটা জেনেছি যে 1991 সালে যে ভোটের আগে একটা পরিস্থিতি ছিল যে আওয়ামী লীগ সরকার গড়বে, কিন্তু গয়েশ্বর চন্দ্র রায় তখন খালেদা জিয়ার 5টি আসনের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে এরকম কিছু হবে না, বিএনপি সরকার গড়বে, এবং সেটাই ফলে গিয়েছিল। পরবর্তীকালে যেটা শুনেছি যে খালেদা জিয়া আপনার প্রতি একটা মানে অন্য ধরনের মানে কি বলা যায় আস্থা ভরসা, এবং আপনার কন্যার বিয়েতে উনি প্রায় 7-8 ঘন্টা ছিলেন। যদি একটুখানি বলেন সেই গল্পগুলো। সদ্য উনি প্রয়াত হয়েছেন, তার স্মৃতিচারণা করতে গিয়ে আমার সাথে উনি যখন রাজনীতিতে আসছে, ওনার শুরুর আগে ওনার সাথে আমার পরিচয় ছিল। পরিচয় না, আমাকে ডাকছিল। আচ্ছা, অনেকেই ডাকছিল। বলা যায় প্রথম দিনের আলোচনাটা অনেকটা বিতর্কের মধ্যেই পড়ে গেছিল। পরে আমি আহ্বান করলাম যে আপনি রাজনীতিতে আসলে বিষয়টা অনুধাবন করবে নিজে নিজে। এখন এটা তর্ক বিতর্ক করার বিষয় না, যে কোনো ঘটনা। কারণ রাজনীতি আসলো, দেখা গেল যে কিছুদিনের মধ্যেই আমার কথাবার্তা চলাফেরা অথবা রাজনীতির অঙ্গনে বক্তব্য, আন্দোলনের কর্মসূচি নির্ণয়ন বা আন্দোলন থেকে সফল করার বিষয়গুলো টুকিটাকি করতে করতে আস্তে আস্তে আমার খুব একটা আস্থা বিশ্বাস করি। সেই হিসাবে আমিও আমার সকল স্বার্থ বিসর্জন দিয়ে অনেস্টলি ওনাকে যতটুকু পরামর্শ দেওয়া আমার মানানসই ততটুকু দিতাম। সেটা বয়স অভিজ্ঞতার কারণে ধীরে ধীরে আরো বৃদ্ধি পায়। এবং উনি যখন ওয়ানিডিবিনে আক্রান্ত হলেন, গেলেন, তখন আমার দলের আজকেও যারা মন্ত্রী হবে বা এমপি হয়ে গেছে, যারা যখন খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে একটা অবস্থান নিচ্ছিল, একটা ডিভিশন করছিল, তখন আমার পরামর্শ ছিল যে এনি হাউ আপনি দেশে থাকবেন, মরতে মরবেন, বাট চেষ্টা করবেন। এবং টুডো টুমোরে ক্লাউড উইল ক্লিয়ার। এবং উনি আমার এই বক্তব্যটা মাথায় নিচে যাকে বরণ করছে তিনি চেষ্টা করেন। মানে আপনি বলছেন যে -2 মানে ষড়যন্ত্র বাস্তবায়নের বিষয়টি যখন আপনাদের কাছে স্পষ্ট হলো, আপনি মরহুমা খালেদা জিয়াকে বলেছিলেন যে কোনো পরিস্থিতিতেই দেশত্যাগ করবেন না, এবং উনি সেই কমিটমেন্টটা রক্ষা করেছেন। রক্ষা করছে মানে আমার সাথে একমত হয়েছে, কিন্তু এটাকে মোকাবেলা করার দায়িত্বটা কে নেবে? তো তখন আমি বলছি মোকাবেলার দায়িত্বটা আমি নিয়ে যাওয়া। আচ্ছা, তা আমি হয়তো মহাসচিবের দায়িত্ব পালন করি নাই করি, কিন্তু ওনার সাথে সার্বক্ষণিক তার পরিবারের যারা ছিল তাদের সাথে সার্বক্ষণিক আমি 2 বছর ডিল করছি। মানে তারেক রহমানের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক? স্বাভাবিক কারণে, মানে অনেক ওনার ছোট বয়স থেকে আর কি। ওনাদের সাথে আমার তো একটা রাজনৈতিক পরিচয়ের বাইরেও একসঙ্গে থাকতে থাকতে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, তাই না? তো আমি একটা চেষ্টা করছি পারিবারিক সম্পর্কটাকে কখনো কাজে লাগাইনি, নিজের স্বার্থের কাজে লাগাইনি। ওটা দূরত্ব বজায় চলতাম সবসময়, ওটা দূরত্ব বজায় চলতাম। কিন্তু আমি শুনেছি যে আপনার মেয়ের বিয়েতে মানে যে হিন্দু আচার অনুষ্ঠান কিরকম হয় সেটা উনি দেখার জন্য অপেক্ষা করছিলেন। ওই সংস্কৃতিটি দেখার জন্য আবদার করছিল যে আমি না আসার আগে বিয়ে শুরু হবে না, যে কারণে বিয়ে এবং বাসী 2 দিন না হয় একদিন দেখলেন। আচ্ছা, এবং আমাদের বিয়ের শাদীর মধ্যে কি ধরনের খাবার দাবার পরিবেশন হয় সেটা উনি বলেন ওটাই হবে, পুরা কোনো খাবো না। এটা একটা মানে যা হয়েছে সেটাই রসিকতা করেই বলছে, আমি ওটাকে পূরণ করলাম। উনি দীর্ঘ সময় কাটাইলো, বা আমার বাড়ির কোনো ফাংশন বা ছেলে মেয়েদের বিয়ে শাদী বা আমার নাতিদের অন্নপ্রাশন, এমন কোনো অনুষ্ঠান যায় নাই যেখানে তিনি আসেন। আচ্ছা, এটা ছোট আকারই হোক বড় আকারই হোক, এটা ছিল। আচ্ছা, তো এখন তো নতুন মন্ত্রিসভা হবে। আপনি তো 2বার মন্ত্রী ছিলেন, খালেদা জিয়ার মন্ত্রিসভায় 2বার আপনি একবার, কিন্তু 2টো মন্ত্রকে সম্ভবত না, প্রাণী এবং মানে মৎস্য
সম্পদ উন্নয়ন মন্ত্রকে আপনি ছিলেন। তো আপনি স্থায়ী কমিটির সদস্য। আপনি নিশ্চয়ই প্রত্যাশা করেন যে আবার আপনি মানে মন্ত্রী পর্যায়ে গিয়ে দেশ সেবা করার সুযোগ পাবেন। দেখে আমি রাজনীতি করি, রাজনীতি কি কথা, রাজনীতিরাই দেশ সেবা আপনি বলছেন। ঠিক, এটা কিন্তু বৃহত্তর অর্থে দেখো দেশ সেবা। দেশের সেবা নাকি। ঠিক। এবং রাজনীতি করলে দেশ সেবাটা একভাবে হয়। আর যদি আমি সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে দেশ সেবা করি, তো একাধিক সামাজিক প্রতিষ্ঠানের সাথে আমি থাকতে পারি। কিন্তু আমি যখন রাজনীতি করি তখন একটা দলকে নিয়ে করতে হবে, তাই না? তাই সুতরাং বিএনপির মধ্যে একটা দলে থেকেই আমি এটা করতে পারি, একা একা পারি না। তো সেই কারণে এটা অভ্যস্ত হয়ে গেছে। আর জানি না আমার ভিসার মেয়াদ কতদিন আছে, কতদিন পৃথিবীতে থাকবো। এখন ধরেন একটা পলিটিক্যাল পার্টি, যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের একবার দুইবার সরকারে আসবো যাবো, এটা তো নিয়ম। চিরস্থায়ী বলতে তো কোনো জিনিস নাই। তা আমরা যখন 17 বছর ক্ষমতার বাইরে তো থাকলাম, এখন ক্ষমতা বলবো না, দায়িত্বের বাইরে থাকলাম। ক্ষমতার বাইরে বললাম এই কারণ বিরোধী দলে ছিলাম। এখন জনগণ কিন্তু আমাদেরকে ক্ষমতা দেয় না, আমাদেরকে দায়িত্ব দিচ্ছে। দায়িত্ব অর্থাৎ আপনার যে কমিটমেন্টটা করছে, তৃতীয় কথা, এই কমিটমেন্টটার দায়িত্ব দিছে বাস্তবায়ন করার জন্য। সেখানে পিপুলস পার্টিসিপেশনও দরকার হবে। এটা তো অলৌকিকভাবে হয়ে যাবে না, রাতারাতিও হবে না। এখানে প্রায়োরিটিটা ধরতে হবে, কোনটা আগে কোনটা পরে। অর্থাৎ আমি যে এটা রাখতেছি, এই কমিটমেন্টটা রাখতেছি, জনগণের কাছে যখন আস্থা আসবে তখন জনগণ কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করবে বাস্তবে দেখার জন্য বা সেটা উপভোগ করার জন্য। তারা জানে যে একদিনই হবে না। কিন্তু আমি যদি শুরু না করি তাহলে তো ব্লাফ হয়ে যাবে। তো আই হ্যাভ টু স্টার্ট, দেন পর্যায়ক্রমে আমরা করতে পারবো। আরেকটা যেমন শুধু একটা দল, পলিটিক্স একটা জিনিস, আর মন্ত্রিত্ব আরেকটা, আবার দলের মধ্যে সংগঠন আরেকটা জিনিস। অনেক প্রকারের লোক লাগে, অনেক ধরনের, তাই না? তো আমি মনে করি যে বিএনপি ক্ষমতা আছে তার কমিটমেন্ট রক্ষা করার জন্য। এই কমিটমেন্ট রক্ষা করার জন্য আমাকে মন্ত্রী হইতে হবে। আমাদের মন্ত্রিত্বটা ইজ এ পার্ট অফ এ পলিটিক্স। মন্ত্রিত্বটা কিন্তু ম্যান্ডেটরি না, কারণ আমি 2001 সাল থেকে 7 সাল পর্যন্ত মন্ত্রী ছিলাম না। আমি দল রাজনীতি সক্রিয় ছিল। আপনাদের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, ঠিক পাশেই পশ্চিমবঙ্গ, সেখানে এবং ওইদিকে আসাম, দুটো রাজ্যে বিধানসভা নির্বাচন খুব সামনে, 2-3 মাসের মধ্যে। তো পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো খোঁজ খবর রাখেন, বা আপনার কেউ আছেন, কোনো নেতা নেত্রী যাকে আপনি শ্রদ্ধা করেন মন থেকে, এরকম কেউ আছেন? এটা আমার আর্লি লাইফে ছিল। আচ্ছা। আমি যখন হয় না, ওয়াজ স্টুডেন্ট। আচ্ছা। তো 73-74। এরপরে খোঁজ খবরের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের কোনো লোক নাই। রাজনীতি করতে গেলেও সারা পৃথিবীর খবরই কম বেশি রাখে মানুষ। আর এখন রাখাটা তো খুব সহজ, গুগল সার্চ করে অনেক কিছু পাওয়া যায়। পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের বক্তব্য তোমরা শুনে, পশ্চিমবঙ্গে যখন নির্বাচন আসে তখন বাংলাদেশ প্রসঙ্গত নানা কারণে চলে আসে। আমি প্র্যাকটিক্যালি একটা নির্বাচনে 98 সালে আমি পুরো নির্বাচনটার সময় কলকাতায় ছিলাম, কিন্তু আমাকে চিনত না। এদের জনসভায় যেতাম, পিছনে দাঁড়ায় শুনতাম, কোনো গাড়ি দিয়ে যেতাম না, শহরও শুনতাম, গ্রামেও যেতাম। জাস্ট আমার একটা অভিজ্ঞতা সঞ্চয় যে সেখানে যখন বক্তারা বলতে যায় যেই দলই দেয়, বাংলাদেশ প্রসঙ্গটা আসে, বাংলাদেশের মানুষের প্রসঙ্গটা আসে। যেহেতু বাংলাদেশের যারা মাইগ্রেট করে গেছে তাদের সংখ্যা তো কম না। যেমন নরেন্দ্র মোদী নির্বাচনের আগে গোপালগঞ্জে ওরাকান্দিতে এসে ঠাকুর বাড়িতে পূজা করছে, হরিচাঁদ ঠাকুর, অর্থাৎ নিম্ন লোকদেরকে, মতুয়া সম্প্রদায়কে ওখানে উনি একটু করছে, তার ইয়েতে নিতে চেষ্টা করছে। যেটা অনৈতিক আমি মনে করি, এটা অনৈতিক। কেন অনৈতিক? উনি রাজনৈতিক কারণে গেছে, এমনি উনি কিন্তু পরিদর্শনে যায়নি। সেটা শেখ হাসিনা করছে, তাহলে অপর দলও তো এটাতে সংযুক্ত হওয়া স্বাভাবিক। তো আমরা খবর রাখবো না তা না, কিন্তু এমন কোনো দুর্বলতা নাই উন্মুখী ক্ষমতা। এই দুর্বলতাটা বাংলাদেশের মানুষের নাই, ভারত সরকার।
যেমন আমাদের দেশের মৌলবাদীদের নিয়ে বা আমাদের দেশের সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনারা ইংরেজি বলেন, বাংলা বলেন, টেলিভিশন বলেন, আপনারা অনেক কথা লেখেন, অনেক মন্তব্য করেন। আপনার কথা মনে করেন আমি যে মৌলবাদের প্রশ্ন করেন, বর্তমানে ভারত সরকার কিন্তু মৌলবাদী, এটা তো মূল ভিত্তিটা নাকি? এই হিন্দুত্ব বাদ দিয়েই তো সে সারা ভারতকে সেন্টিমেন্টকে একসঙ্গে করে ক্ষমতা। সেই যে ভারতে যে ধর্ম নিরপেক্ষতার নীতি, সেই 47 সেটা এটার সাথে কন্ট্রাডিক্ট করে তো। না, আপনাদের যে গণভোট হলো সেখানেও তো গণভোটে হ্যাঁ ভোট বেশি পেয়েছে, সেই অনুযায়ী যদি সংবিধান সংশোধন হয় আপনাদেরও ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ চলে যাবে সংবিধান থেকে। বিএনপি কি এই বিষয়টাতে মানে অগ্রসর হবে নাকি তারা কোনো মানে এটা আমি বিএনপির অনেকের কাছে আমি শুনেছি এবং তারা নাতে ভোট দিয়েছেন বেশ কয়েকটি জায়গাতে আমাকে তারা বলেছেন যে একটা পরিস্থিতিতে গণভোটের বিষয়টিতে মান্যতা দিতে হয়েছে। সেটা দেখেন দীর্ঘ সময় আলোচনা হয়েছে, 82 কোটি টাকা খরচ হয়েছে। আর এই সংস্কারের সাথে তো আমরা একমত, এগুলো আমাদের 33 বছরের সংস্কার, তাই না? আর যে কোনো রিফর্মে সকল দল যদি একমত হয় তাহলে বহুত্ববাদ থাকে না, এটা সম্ভব না। বাকশাল নাই, সেটা তো মতের পার্থক্য থাকতে পারে। আমাদের মুখ্যটা আগাগোড়া ছিল যে সকল বিষয়ে আমরা একমত হব সেইটা, পরেরটা আমরা পার্লামেন্ট দেখবে। সেখানে তো এটার পরে পার্লামেন্টও তো আপনার দাবি করতে পারবে, যে দাবিটা এখন করতে পারবেন না বা পার্লামেন্টে করতে পারবেন। কিন্তু সবাইকে খুশি করতে গিয়ে সরকার মাঝখান থেকে এটা ছেড়ে দিচ্ছে এবং হানা ভোটে। এখন এই যে হানা ভোটে মনোজন উচ্চকক্ষ আছে, আরো অনেক কিছু আছে, এই বিষয়গুলি আপনি কি করে করবেন? ফার্স্ট অফ অল আপনাকে পার্লামেন্ট, এই পার্লামেন্টকে ডিসাইড করতে হবে। এই পার্লামেন্টকে উচ্চকক্ষের কার্য কি হবে, কর্ম কি হবে, এটাকে ডিসাইড করতে হবে। আমি ইচ্ছা করছি এটা করবো, তাই না? আমি ইচ্ছা করছি একটা সুন্দর আলমিরা বানাবো, আমার তো মিস্ত্রিকে রাখতে হবে, ঠিক সে করবে। সুতরাং উইদাউট দি পার্লামেন্ট আমি কোনো রিফর্ম করতে পারবো না। এই জিনিসটাকে বুঝাইতে আমরা বিজ্ঞজনকে হয়তো ব্যর্থ হয়েছি। আবার আমাদের নোট অফ ইন্টারেকশন আছে, নোট অফ ইন্টারেকশন যেটা আপত্তি আছে সেটা আপনি হা বললেন কি না বললেন, ওটার সাথে আমি একমত না, তাই না? আরেকটা জিনিস আছে, এটা ওদের লেখাটা তো 2 লাইন, এই 2 লাইনের মধ্যে তো 47টার উপরে সংশোধনী আছে। এই 48টা সংশোধনী আমি দাবি করছি, আমি স্বীকার করছি, মূর্খ বলতে পারেন, অজ্ঞ বলতে পারেন, আমি নিজেই ক্লিয়ার না। একটা সাধারণ ভোটার ক্লিয়ার হবে, একটা লেম্যান, একটা রিক্সা পুলার নাকি একটা বাসের ড্রাইভার, একটা কৃষক, একটা সাধারণ মহিলা পরের বাড়ি কাজ করে, সে এটা করলো কখন, বুঝলো কখন, দিল দিবে কি? সোদের যাই হোক, আমরা একটা রাজনৈতিক স্থিতিশীলতা বলেন, একটা নির্বাচন বলেন, অনেক কিছুকে চিন্তা করেই কিন্তু আমরা অনেক ছাড় দিচ্ছি। তাও একটা আমরা মানে গণতন্ত্রের ট্রেনে উঠি। হ্যাঁ, সুতরাং যারা করছে তাদের প্রতি শ্রদ্ধাবোধ আছে, কিন্তু দে আর নট এ পলিটিক্যাল, দে আর নট এ পলিটিক্যাল বিল। আপনি গবেষণার মধ্যে দিয়ে, গদ্যের মধ্যে, উপন্যাসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘটনা লিখতে পারেন, মানুষকে আকৃষ্ট করতে পারেন, কিন্তু বাস্তবতায় কি আপনি কি পারেন সেটা আমাকে বুঝতে হবে। আরেকটা জিনিস হলো যে এই রিফর্মটা, যে কোনো রিফর্মটাই হোক না কেন, এই রিফর্মটা জনগণ কতটুকু অ্যাফোর্ড করতে পারবে, হ্যাঁ, কতটুকু মানুষ বহন করতে পারবে, সেটা থেকে বিবেচনা রাখতে পারবে। এক রাতারাতি তো সোজা করে ফেলতে পারবেন না, ঠিক কিনা? আমার একটা সংস্কৃতির ধারাবাহিকতা তো থাকতে হয়। ঠিক। যাই হোক, আমি ওনাদের অভিজ্ঞজনদের করতেছিলাম, আমাদের অভিজ্ঞজনদের একটা অভিজ্ঞতার আলো, একটা অভিজ্ঞতার অভাব, সেটা সাধারণ মানুষের মনোভাব বুঝতে হবে, যেটা পলিটিশিয়ানের কথা। আপনার যে রেজাল্ট, সেই রেজাল্ট নিয়ে শুনছিলাম যে আপনার আরো অনেক বেশি মার্জিনে জয়ের তো সেইটা কি মানে কেন আমার মানে মনে হয় যে আপনার কি অ্যানালিসিস? এটা আমি বলতে পারবো না এখন। আচ্ছা, আমি সব জানি, বলতে পারবো না। আচ্ছা, বলাটা ঠিক হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং নিশ্চিত। আপনারা ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।